সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাব। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং আজকেও আমরা নতুন একটা বিষয় নিয়ে লেডিস ক্লাব শুরু করে দিয়েছি এবং আপনারা আমাদের প্রত্যেক দিনের নানান বিষয়ে সবসময় একটু উৎসাহিত থাকেন যে আজকে কি বিষয় হতে পারে। সেরকমই একটা ভীষণ সুন্দর বিষয় আমার মনে হয় যে লেডিস ক্লাবে যুগোপযোগী বা সময়োপযোগী এরকম নানান বিষয় নিয়ে আলাপচারিতা হয় এবং আড্ডার ছলে আমরা বেশ গুরুত্বপূর্ণ অনেক আলাপচারিতা সেরে ফেলি। সেরকমই একটা বিষয় হলো আজকে মেয়েদের আয়ের রোজগার। এখন এইরকম একটা সময়ে এত প্রতিযোগিতামূলক একটা সময় যাচ্ছে, সেই সময়ে নারী পুরুষ তাল দিয়ে কাজ করছেন এবং একই সাথে নিজের আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং নিজের একটা নিজস্বতার খাতিরে মেয়েরা কিন্তু বেশ ভালো কাজ করছে এখন এবং সেই কাজের রেমুনারেশন স্বরূপ বলা যেতে পারে, সেই কাজের একটা সম্মান স্বরূপ অবশ্যই আয় রোজগার হচ্ছে এবং সেই আয় রোজগারটা এখন বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেই বিষয় নিয়ে আপনাদের কথাবার্তা শুনবো এবং দেশ বিদেশের যত রকম বন্ধুরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন নানানভাবে তাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। যে দুজন বন্ধু আজকে আমাদের সাথে এসেছেন আমাদের সাথে আড্ডা দিতে, চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে আছেন ডক্টর তৃপ্তি কুণ্ডু রায়। তিনি একজন সাহিত্যিক এবং বাচিক শিল্পী, সুদূর কলকাতা থেকে আমাদের কাছে এসেছেন, অনেক অনেক স্বাগত। তার পাশেই আছেন মুনমুন মুখার্জি। তিনি শতাধিকারী, অদ্বিতীয়ার শতাধিকারী, চমৎকার একজন মানুষ। স্বাগত আপনাকে। অসংখ্য ধন্যবাদ এবং নেক্সাস টেলিভিশনের সকল কলাকৌশলীকে অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। চমৎকার, দুজনকে পেয়ে খুব ভালো লাগছে। দুজনেই আলাদা আলাদা ফিল্ডে আছেন, আলাদা আলাদা জায়গায় কাজ করছেন। আপনাদের অভিজ্ঞতা, আপনাদের আয় রোজগারের জীবন এবং আপনাদের প্রতিদিনকার জীবন সবকিছু নিয়ে আজকে আড্ডা হবে। দিদির কাছে আগে আসি, ডক্টর তৃপ্তি দিদির কাছে এসে জানতে চাই যে সুদূর কলকাতা থেকে লেডিস ক্লাবে এসে কেমন লাগছে, কি অভিজ্ঞতা? ভীষণ ভালো লাগছে। সেই ভোর 5টায় উঠেছি, একদম ভারত থেকে বাংলাদেশ, এপার বাংলা ওপার বাংলা, মাঝখানে কাঁটাতার, কাঁটাতারের বেড়াটুকু পার করে এসেছি। কাঁটাতার এখন আর নেই, এখন আমরা রাস্তা করে নিয়েছি। এখন একদম আকাশ মেঘের ভেলায় ভাসতে ভাসতে আমি চলে এসেছি। আমার ভীষণই ভালো লাগছে। অনেক দিনের শখ ছিল, প্রথমবার বাংলাদেশ এসেছি। এসেই আমি নেক্সাসের স্টুডিওতে এসেছি আর এসে এত সুন্দর একটা পরিবেশ, এত আন্তরিকতা সকলের কাছে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর এসে আলো ঝলমলে এরকম একটা পরিবেশ, বিশেষ করে তোমার এই হাসি মুখ, পাশে মুনমুন বসে আছে, ভীষণ, আর জাকিয়া আপা, ওনার আন্তরিকতা খুব ভালো লেগেছে। চমৎকার, আপনাকে পেয়ে আমাদেরও ভীষণ ভালো লাগছে। আর যখনই কাঁটাতারের কথাটা আসে তখন মনে হয় যে এক দেশ আরেক দেশের ভিতর যে দূরত্ব, কিন্তু ভারতের সাথে আমাদের বরাবরই একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং তেমনই আমরা কিন্তু দুই দেশের বর্ডার পাড়ি দিয়ে একদম একসাথে এসে বসে আছি। চমৎকার, অনেক ধন্যবাদ। মুনমুন আপুর কাছে এসে জানতে চাই যে লেডিস ক্লাবে আসার অনুভূতি কেমন? অনেক ভালো, প্রথমবার অনুভূতি এবং খুব ভালো লাগছে। সকলের আন্তরিকতায় আমি আসলেই মুগ্ধ এবং এখানে আমরা যে মেয়েরা, এবং সবচেয়ে বড় কথা যে এত সুন্দর একটা টপিক সিলেক্ট হয়েছে আজকের জন্য, যেটা খুবই সমসাময়িক এবং খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েদের আসলেই যে ইনকাম করাটা যে কতটা গুরুত্বপূর্ণ এবং তাদের স্বাবলম্বী হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, যেটা আজকে আলোচনায় অবশ্যই আরও অনেক ডিটেইলসে আমরা জানতে পারবো। বাহ, আপু তো একদম সুদূর রাজশাহী থেকে আমাদের কাছে এসেছেন এবং আমার কাছে মনে হয় কি যে লেডিস ক্লাব এমন একটা জায়গা, দেশ বিদেশ এবং কোনো বর্ডারই আমরা রাখিনি। দেখা যায় যে সবাই মিলে একসাথে আমাদের দেশের আনাচে কানাচে এবং পৃথিবীর নানান প্রান্তে যে আমরা নারীরা সবসময় একাত্মতা প্রকাশ করতে ভালোবাসি, সেটারই একটা প্ল্যাটফর্ম হলো লেডিস ক্লাব। আমি আরও বন্ধুদেরকে ডেকে নিতে চাই। আমি যেহেতু বারবারই বলছি যে আমাদের ভেতরে আসলে কোনো বাধা নেই এবং আমরা একটা বিষয়ে সব নারীরা একত্রিত হতে পারি এবং কোনোভাবেই দেশ থেকে দেশান্তর হওয়া বা দূরত্ব কিছুতেই বাধা মানছে না। আমরা জুমের মাধ্যমে একত্রিত হতে পারছি। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে যেতে পারেন আমাদের সাথে আড্ডা দিতে। পুরো 1.5 ঘন্টা আমাদের এই আয়োজন, ঠিক সন্ধ্যা 6টা থেকে 7টা 30
প্রতিদিনই সন্ধেবেলা আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আর সেই পর্যায়ে আপুর কাছে যেহেতু রাজশাহীতে আপনি থাকেন, সেটা কিছুদিন আগ পর্যন্ত বিশুদ্ধতম শহর ছিল এবং সেই পরিষ্কার শহরে আপনি কাজ করেন অদিতিয়াকে নিয়ে। আমি একটু জানতে চাই যে কোন ভাবনা থেকে অদিতিয়া শুরু হলো? আচ্ছা, প্রথমে আমি একটু আমার পেজের নামটা সম্পর্কে বলবো। আমার পেজের নামটা হলো অদ্বিতীয়া। দ্যাট মিনস হলো এক এবং অদ্বিতীয়। হ্যাঁ, বাহ। তো যখন এটার শুরুটা বেসিকলি আমি আসলে চাকরিরত ছিলাম একটা সময়। তো সেই চাকরি জীবনটা যখন আমি ছেড়ে দিই, তারপরে আসলে সত্যি কথা বলতে যে নিজের একটা আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু তৈরি হয় যখন একটা মেয়ে একটা পর্যায়ে থাকে। বেশ কিছুদিন ধরে যে সে যখন চাকরিরত অবস্থায় থাকে, তার একটা নিজস্ব ইনকাম থাকে, ইনকাম সোর্স থাকে, সেটা যখন সে ছাড়ে আর কি, তো তারপরে কিন্তু তখন একটা মানে নিজের মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস তৈরি হয়, যেটা নির্ভরশীলতা তৈরি হয়ে যায় আসলে। তো সেটা থেকে তখন বেরিয়ে আসতে চাচ্ছিলাম। হ্যাঁ, সেটা অনেকটা আমার যে ওই লাইফ থেকে যখন আমি এই লাইফ মানে একদম ইনকাম লেস অবস্থায় যখন আছি আর কি, মানে এরকম লাগছে যে আসলে আমি মানে নিজে ইনকাম করব, স্বনির্ভর হব, এই ধরনের মন মানসিকতায় সবসময় বিশ্বাসী। তো সেই চিন্তা থেকেই আসলে অদ্বিতীয়ার সৃষ্টি। তারপরে আসলে এটা একটা ছোট্ট ঘটনা বলি। আমি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তো আমাদের হলো ব্যাচের হলো রিইউনিয়ন একটা তখন হবে আর কি। আমি রোকেয়া হলে থাকতাম। তো রোকেয়া হলের রিইউনিয়নে তো আমাদের প্রত্যেকটা ব্যাচের আর কি একটা কালার সিলেক্ট করে দেওয়া হয় যে এই ব্যাচের হলো এই কালারের শাড়ি পরতে হবে। তো সেক্ষেত্রে তো আমাদের যে কালার দেওয়া হয়, তো আমরা সবাই ব্যাচ যারা যারা আছি সবাই মিলে আমরা সিলেক্ট করলাম যে আমরা মণিপুরি শাড়ি পরবো এবং একটা কালার আমরা সিলেক্ট করলাম। তো এইভাবে তার আগ দিয়ে কিন্তু আমি মণিপুরি শাড়ি তখন আমি অন্যান্য অনেক পেজ থেকে কেনাকাটা করি। তো তারপরে আমি সেই কালারটা আমি একটা জায়গায় অর্ডার দিই। হ্যাঁ, তো অর্ডার দেওয়ার পরে সে হলো লাস্ট মোমেন্টে গিয়ে সেটা ক্যান্সেল হয়ে যায়, মানে সেটা তাঁতি বানাতে পারছিল না, সেই পেজ থেকে আমাকে বলা হলো। তারপরে তখন আমি আমার প্রোগ্রামটাও অনেকটা কাছাকাছি হয়ে যায়, তখন আমি আসলে হন্য হয়ে খুঁজছিলাম যে ওই শাড়িটা আমি কিভাবে ওই কালারের পাবো। তো এটা খুঁজতে খুঁজতেই আসলে আমার সরাসরি একদম তাঁতির সাথে আসলে যোগাযোগটা হয়ে যায় এবং আমি সেখান থেকে শাড়িটা নেই। তারপরে আমি রিইউনিয়নে যখন আমি শাড়িটা পরি, সবাই খুব মানে অ্যাপ্রিসিয়েট করে যে তুমি কোথা থেকে নিয়েছো, কি মানে খুব সুন্দর বা মানিয়েছে এই ধরনের আর কি। তো তারপরে তখন হঠাৎ করে আমার মাথায় আসলো যে এটা বাদেও আমি আসলে মানে একটু চুজি টাইপের আর কি। তো মানে মানুষ আর কি আমি কি শাড়ি পরছি, কোথা থেকে পরছি, আমি কোন গহনাটা পরছি, এটা মানুষ আসলে আমাকে অনেক আগে থেকেই জিজ্ঞাসা করে, এখনো করে আসে। এখনো তো আমিও তো আজকে আসার পর থেকে বলছি কি সুন্দর একটা শাড়ি পরেছেন। আপনাকে দেখে খুব ভালো লাগছে যে আপনি একটা মণিপুরি মানে পরেছেন আর কি। তো সে বিষয়ে আরেকটু পরে আসছি। তো তারপরে তখন যখন তারা এভাবে মানে বলছে বা তারা জানার চেষ্টা করছে, এইটা নিয়ে তখন আমি মাথায় চিন্তা আসলো যে আমি যে আমার আসলে বেবি হওয়ার পরে মেনলি আমি চাকরিটা ছেড়ে দিই, তো তাদের টেক কেয়ার করার জন্য বেসিকলি আমাকে তখন বাসায় বসে থাকতে হয়। তো তখন আমি চিন্তা করি যে বাসায় বসে থেকে আমি কি করে ইনকামটা করতে পারবো। তখন এখান থেকে আমার বিজনেসের চিন্তাটা মাথায় আসে, যদিও টোটালি আমার ফ্যামিলির মানে বিজনেস রিলেটেড কেউই না। তো সেখান থেকে তখন আমি চিন্তা করি যে আমি একটা বিজনেস স্টার্ট করব এবং সেটা ওয়াই নট মণিপুরি শাড়ি নিয়ে আমি যদি কাজ করি, কারণ মণিপুরি শাড়ির প্রতি আমার খুবই দুর্বলতা আগে থেকেও ছিল। তো সেখান থেকে আমি তখন পেজের নামটা চিন্তা করি যে কি নাম হওয়া উচিত। তো তখন আমার মনে হয় যে একটা ইউনিক একটা নাম হতে হবে। এইটা চিন্তা করতে করতেই মনে হলো যে ইউনিকই তো একটা নাম। হ্যাঁ, ইউনিকই তো অদ্বিতীয়া, তো এটাই আমার নাম হবে এবং এটাই আমার পরবর্তীতে এটা আমার ব্র্যান্ড হবে। তো এই চিন্তা থেকে তখন আমি আমার পেজের নামটা অদ্বিতীয়া দিই, যেটা কিনা এক এবং অদ্বিতীয়, এবং এখানে সবসময় ইউনিক
এবং ভালো মানের ভালো কোয়ালিটির মণিপুরি শাড়ি আপনারা সবাই পেয়ে থাকবেন। একদমই তাই, আমিও বিশ্বাস করি, কারণ আপনি ভীষণ চমৎকার একটা শাড়ি পরে আছেন। আমি আসার পর থেকে ভাবছি এই শাড়িটা আমার প্রয়োজন। এদিকে আমাদের ডক্টর তৃপ্তি দিদি সুদূর একটা জার্নি করে যখন এসেছেন, তারপরও মুখে হাসি লেগেই আছে। সাহিত্যিক মানুষদের মনটা সবসময়ই এমন থাকে কিনা যে মন ভালো রাখতে হবে। এবং আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে সাহিত্যের সাথে বা বাচিক শিল্পী হওয়ার জন্য কিন্তু সংস্কৃতির সাথে একটা ভালোবাসা দরকার, সংস্কৃতির সাথে একটা আত্মার সম্পর্ক দরকার। এই ভাবনাটা কবে থেকে নিজের ভেতর অনুভব করা শুরু করলেন সেটাও জানতে চাই। ইনবর্ন আমি সাহিত্যিকও নই, বাচিক শিল্পীও নই। ছোট থেকে মানে যেমন পড়াশোনার সাথে টুকটাক করে বড় হওয়া, সেইভাবেই বড় হয়েছি। তারপর খুব ছোটোবেলায় আমার বিয়ে হয়, খুব ছোটোবেলায় নয়, ব্যাচেলার ডিগ্রি করতে করতে বিয়ে হয়ে যায়। তারপরে কিন্তু আমি মাস্টার্স করেছি, ডবল MA করেছি, PhD করেছি, বিএড করেছি। তখনও কিন্তু এই জগতে আমি আসিনি, এগুলো করেছি খুব কষ্ট করে। তখনও চাকরি করিনি, ডক্টরেট করার পর ডক্টরেট করেছি। তখনও আমি কলেজে যাওয়ার কথা, কিন্তু সংসার সামলে আমি বলতে পারিনি আমি বাইরে যাব, বাইরের জগতে পা রাখবো। ডক্টরেট করলেন কি বিষয়ে? ডক্টরেট করেছি আমি বৈষ্ণব সাহিত্যে, আধুনিক সমাজ বিজ্ঞানের প্রেক্ষিতে রাধা চরিত্র, রাধা তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণ। এই মানে এন্টায়ার বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব পদাবলী কিন্তু নয়, এই বিষয়ের উপর আমি ডক্টরেট করেছি। তখনই কিন্তু আমি যদি বলতে পারতাম আমি আজকে কলেজে থাকতাম, কিন্তু আমি মুখ ফুটে বলতে পারিনি, সাহস করতে পারিনি। কিন্তু যখন বলতে পারলাম তখন টু মাচ লেট। কিন্তু আমি SSC, আমাদের ওখানেও SSC পরীক্ষা হয়, SSCটা দিলাম, স্কুলে পেয়ে গেলাম। আমি স্কুল টিচার, স্কুলে এখন পড়াই। একটু একটু করে ছেলেকে একটু মানে বড় করার পর ওকে একটা লাইনও MBBS কমপ্লিট করেছে, ওকে MBBS-এ মানে ভর্তি করে দিয়ে আমি একটু একটু করে এই বাচিকতার জগতে, আবৃত্তির জগতে চলে গেলাম। আর আমার এই গবেষণা সন্দর্ভটি প্রথম বই আকারে প্রকাশ করার পর একটু একটু করে লেখালেখির জগতে আমি এলাম। আমার সব কিছুই কিন্তু অনেক দেরিতে, প্রথম থেকে হয়তো এই জন্য আমি মনে করি যে স্কুলে আমাদের লেখানো হয় এমিল লাইফটা লেখানো হয়, সব কিছুই কিন্তু অর্থ আছে, এটা আমি বুঝি। তখন থেকে স্বপ্ন দেখতে শেখানো হচ্ছে। হ্যাঁ, একটা লাইন যদি মানে ঠিকঠাক করে যদি এগোনা যায় তো সত্যি লক্ষ্যে পৌঁছানো যায়, লক্ষ্য খুব কাছে হয়। এই আর কি, আমার হয়তো ঠিকঠাক করে এগোনা হয়নি বলেই। আপনি বলছেন যে অনেক দেরি হয়ে গেছে এবং বলছেন ঠিকঠাক করে এগোনো হয়নি, কিন্তু আমার মনে হয় শত শত নারীর জন্য আপনি অনুপ্রেরণা, যে দেরি হয়েও কিন্তু দেরি হয়নি। যে কোনো সময়ই আমরা যদি খুব করে চাই তাহলে সেটা আমরা পেতে পারি। এবং আপনার যে যুদ্ধটা, জীবনের গল্পটা, সেটা শুনবো, একটু বিরতি থেকে আসি। আমরা শুরুতেই বন্ধুরা আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিলাম, তাদের জীবন সম্পর্কে খানিকটা ধারণা দিলাম। আপনারা অবশ্যই আরও গল্প শুনতে চাইবেন, আরও গল্প করতে চাইবেন। একটা বিরতির ওপরে আরও কথা হবে, সাথেই থাকুন। চমৎকার একটা বিষয় নিয়ে আলাপ হচ্ছে। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। এই পর্যায়ে আরেকজন বন্ধুর সাথে চলুন আপনাকে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে যুক্ত হয়েছেন তানজিমা আহমেদ মুন্নি, তিনি শতাধিকারী গর্জিয়াস উইথ ট্রেন্ড। স্বাগত লেডিস ক্লাবে আপনাকে, কেমন লাগছে এসে? আসসালামু আলাইকুম। জি, ভালো লাগছে এসে, এবং নেক্সাস টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এত সুন্দর একটা প্রোগ্রামে। চমৎকার। আমরা কিন্তু একটু আগে, যেহেতু আপনার সাথে একটু পরে কথা হচ্ছে, তার আগে তাদের কাজ সম্পর্কে শুনছিলাম আমাদের বাকি দুজন বন্ধুর। আপনার কাছে গর্জিয়াস উইথ ট্রেন্ড নিয়ে একটু শুনি, যে সেটা কবে শুরু হলো? গর্জিয়াস উইথ ট্রেন্ডটা শুরু হয়েছে 3 ইয়ার্স হলো। তো একদম ফার্স্ট স্টার্টিংয়ে যদি আমি বলি, আমি MBA করেছি 2000-এ। তারপর আমি কিছুদিন ব্যাংকে বা বাইং হাউসে ছিলাম। তারপর বিয়ে হওয়ার পরে তো বাচ্চা সংসার নিয়ে হোম মেকার ছিলাম। তারপর নিজেকেই মানে নিজে থেকে কিছু একটা করতে হবে, করব, সেই উদ্যোগটা সবসময় ছিল। যেহেতু আমি MBA করেছি, তো বিজনেসের প্রতি সবসময় আমার একটা ফ্যাসিনেশন ছিল, বাইং হাউসে ছিলাম। তো সেখান থেকে, এবং শাড়ি আমার খুব পছন্দের একটা জিনিস, সবসময় শাড়ি পরতে পছন্দ করি এবং শাড়ি পরি। তো সেখান থেকে দেশীয় জামদানি এবং মসলিন নিয়ে আমার আগে থেকেই একটা সুপ্ত বাসনা ছিল। সেখান থেকে আমার এখন যে গর্জিয়াস উইথ ট্রেন্ডটা, সেটার মেইন হচ্ছে জামদানি এবং মসলিন নিয়ে আমি কাজ করছি।
ডিজাইনার জামদানি করছি। দুটোই আমাদের দেশীয় পণ্য। আজকে দেখা যাচ্ছে আরেকজন আপু আছেন, মুনমুন মুখার্জি আপু, তিনিও আমাদের দেশীয় পণ্য নিয়েই কাজ করছেন এবং এটা দেখে আসলে ভালো লাগে। লেডিস ক্লাবে এই বিষয়টা খুব আমি দেখি যে ইদানিং মানুষ আমাদের নিজস্ব যে পণ্য আছে, আমাদের নিজস্ব যে কাপড় আছে, সেগুলো নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আপনার কাছে সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই যে দেশীয় কাপড়ের প্রতি এই ভালোবাসাটা কোথা থেকে আসলো? আসলে জামদানি এবং মসলিন তো আমাদের ঐতিহ্যবাহী একটা জিনিস, এবং জামদানি শাড়ি নাই এমন মানুষ বা মেয়ে মানুষ খুঁজে পাওয়া যাবে না, মানে থাকতেই হবে একটা আলমারিতে। হ্যাঁ, বা যদি আমরা স্টার্টিং শুরু করি যে বিয়ে থেকে আসলে দেখা যাচ্ছে আমাদের দেশে মেয়েরা বিয়ে পরে, বিয়েতে একটা শাড়ি জামদানি থাকতেই হবে। তো জামদানি এমন একটা জিনিস যে ঐতিহ্যবাহী একটা শাড়ি এবং সবাই পরতে, এবং আমরা যে কোনো প্রোগ্রামে এটা আমাদের জিআই প্রোডাক্ট এবং দেশকেও রিপ্রেজেন্ট করে। তো এদিক দিয়ে তো একটা দেশীয় প্রোডাক্ট শাড়ি পরার পরে নিজের একটা প্রাউড ফিল হয়। তারপরে আমি বলবো যে টাঙ্গাইলের শাড়িগুলো, হ্যাঁ, সেগুলো এত লো রেঞ্জের মধ্যে এত সুন্দর শাড়ি, মানে আমি আগে পরতাম, কিন্তু যখন আমি বিজনেস স্টার্ট করেছি তারপরে যখন আমি দেখতাম যে টাঙ্গাইলের শাড়িগুলা, আমি বলবো বাইরের দেশের, মানে আমরা একটা ধারণা থাকে যে পাকিস্তানি ড্রেসগুলো মনে হয় ভালো বা ইন্ডিয়ান শাড়িগুলো ভালো, বাট ওদের কোয়ালিটির চেয়ে আমাদের কোয়ালিটি মানে অনেক মাচ বেটার। পরার পরেই নিজের থেকে একটা প্রাউড ফিল হয়। আমার কাছেও মনে হয় যে প্রত্যেকটা দেশের কিছু আলাদা আলাদা কাপড় আছে। হ্যাঁ, সেরকম ইন্ডিয়াতে গেলেও কিন্তু ইন্ডিয়ার প্রোডাক্ট নিয়ে আমরা একটা আলাদা থাকে যে ওই প্রোডাক্টগুলো তারা খুব ভালো বানায়। সেরকমই আমি বলবো যে আমাদের দেশীয় পণ্য অনেক বেশি আছে, তো সংগ্রহে রাখার জন্য সেক্ষেত্রে দেখা যায় যে আমি মনে করি যে অন্য দেশীয় পণ্য আমার সংগ্রহে থাকবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিজস্ব দেশের নিজস্ব পণ্যের প্রতি একটা আলাদা ভালো লাগা এবং সেখান থেকে সেই জিনিসগুলো নিজের মধ্যে করে সবসময় রেখে দেওয়া এবং নিজের ঐতিহ্যকে নিজের গায়ে জড়িয়ে রিপ্রেজেন্ট করা, এটা আসলে গর্বের মতো একটা বিষয়। অবশ্যই বলতে চাচ্ছিলাম যে আমি বাইরের দেশে শাড়ি পরে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি, আমরা পরি, কিন্তু যখন মানে আমি নাম বলতে বাধ্য হচ্ছি, যেমন গাদোয়াল শাড়ি, সেটা কিন্তু 10K-র উপরে হয়ে যায়, কিন্তু আমাদের দেশে 1000 রেঞ্জে যে শাড়িটা হয় আপনি পরার পরে, বিশেষ করে আমার পরার পরে, আমার ওইটার চেয়ে বেশি প্রাউড ফিল হয় যে আমাদের দেশের শাড়ি এত সুন্দর, আবার দেশি শাড়ি এবং এত লো রেঞ্জে এবং আমাদের দেশের সাথে মানানসই। এই জন্য আমি আমার দেশের শাড়ি পরে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, গর্ববোধ করি। বাহ, চমৎকার চমৎকার, তাতেও কোনো অসুবিধা নেই। এবং আমার কাছে মনে হয় যে প্রতিনিয়তই আমরা যাই পড়ছি না কেন, প্রত্যেকটা কাপড়ের একটা একটা গল্প থাকে। এদিকে আপনার আয় রোজগার শুরু হয়েছে অবশ্যই আপনার গর্জিয়াস উইথ ট্রেন্ড এই জায়গাটা তৈরি করে, সেই বিষয়গুলো নিয়ে শুনবো, কিন্তু ডক্টর তৃপ্তি দিদি আপনার কাছে আরেকবার একটু চলে আসবো এবং আপনি সাহিত্য রচনা করছেন, ক বছর হয়ে গেছে সেটা একটু শুনি। 2010 থেকে। আচ্ছা, 2010 থেকে। তখন যখন আপনি সাহিত্য নিয়ে কাজ করছিলেন, তখন কি আপনার মাথায় এটা কাজ করছিল যে এটা আমার, এবং আপুর কাছে প্রশ্নটা নিয়ে আসবো, তার আগে একটু জুমে আমরা চলে আসি, আমাদের জুমের বন্ধুরা নাকি চলে এসেছেন, তাদের সাথে একটু আলাপ সেরে নেই। হ্যাঁ, এদিকে আমি দেখতে পাচ্ছি ওপার বাংলা থেকে আমাদের এক বন্ধু আমাদের স্টুডিওতে আসার কারণে আমাদের ওপার বাংলার সুপর্ণা দিদিও আমাদের সাথে আজকে যুক্ত হয়ে গেছেন, এটা বেশ সুখের একটা বিষয়। কলকাতা থেকে সুপর্ণা চক্রবর্তী দিদি এসেছে। এদিকে প্রিয় বৌদি, আচ্ছা প্রিয় বৌদি আজকে বৌদির টানে তাহলে এসেছে। রাশিদা আপু আছেন আমাদের সাথে, কানাডা থেকে যুক্ত হয়েছেন এবং আমাদের সবচেয়ে পছন্দের ব্যাকগ্রাউন্ড, মানে আপুর ওখানে গাছের কন্ট্রাস্ট খুব সুন্দর, পেছনে বেশ আমি দেখতে পাই যে সুন্দর গাছপালা দেখে আপু সুন্দর করে বসেন, আমার আনন্দ লাগে আসলে। এদিকে আনোয়ারা প্রভাতী আমাদের নিজস্ব দেশীয় মানুষ এবং আমাদের দেশেই আছেন প্রভাতী আপু। প্রভাতী আপু তো ঢাকায় থাকেন নাকি? আচ্ছা, ততক্ষণে আমি একটু প্রভাতী দিদির লাইনটা নষ্ট হয়ে গেছে, তার সাথে একটু চেষ্টা করব পরে। সুপর্ণা দিদির কাছে আগে আসতে চাই এবং দিদিকে অনেক দিন পরে আরেকবার স্বাগত। শুভ সন্ধ্যা। তবে অহনা, আমি কিন্তু এবারে ঝগড়া করব। তুমি আজকে বললে যে তৃপ্তি দিয়ে এসছে বলে আমি এসেছি, সেটা নয়। আমি কিন্তু তোমাদের সঙ্গে সব সময় আসি, আর এটা ঘটনা, তৃপ্তি দিয়ে এসছে বলে এসেছি, মানে অফিস থেকে দৌড়াতে দৌড়াতে এসেছি। অন্যদিন টাইমটার জন্য খুব অসুবিধা হয়, রাস্তায় নেট পাওয়া যায় না, যুক্ত হতে পারি না। কারণ তোমরা জানো যে আমি মনে প্রাণে এখানে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করি,
কিন্তু দেখা গেল হয়তো একদম লাস্ট মোমেন্টে এলাম, তখন আর যুক্ত হতে পারলাম না। হ্যাঁ, এটা আমি বুঝতেও পারি। ওটা হলো ওই যে আপনাকে না দেখতে পেরে মনে একটা ক্ষুধা রয়ে যায়, কিন্তু সেই অভিমান থেকে বলা যে দিদিকে কতদিন পরে গেল, 2 বছর একদম 2 বছরের বেশি হলো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমার খুব ভালো লাগে নেক্সাসে আসতে, ভীষণ ভালো লাগে। আর তৃপ্তিদি আজকে যাচ্ছে শুনে আরো ভালো লাগলো, কারণ তৃপ্তিদি আমাদের পশ্চিমবঙ্গে খুব ভালো একটা ফিগার ইন দ্য সেন্স আবৃত্তির ক্ষেত্রে। দিদি প্রচন্ড ভালো আবৃত্তি করেন, মানে তোমরা শুনলে বুঝতে পারবে। দিদি খুব কম সময় নিয়ে গেছেন বাংলাদেশে, কিন্তু দিদি যদি বেশি সময় নিয়ে যেতে পারতেন এবং তোমাদেরকে শোনাতে পারতেন, তাহলে দেখতে যে দিদির মানে ওই জগৎটা কতটা সুন্দর আর কি। আমিও ভীষণ ভালোবাসি ওনার আবৃত্তি শুনতে। যাই হোক, তোমাদের দেখে খুব ভালো লাগছে। আমি চেষ্টা করব রেগুলার জয়েন হওয়ার জন্য। আপনি চেষ্টা করবেন এটা আমি জানি। আমরা ভীষণ ভালো আছি এবং আপনাকে দেখে আরো ভালো লাগছে। তৃপ্তি দিদির আবৃত্তি আজকে অবশ্যই আপনাকে শোনাবো, আপনি এত কষ্ট করে এসেছেন। এবং আমি আরো কিছু বিষয় নিয়ে অবশ্যই আসবো, দিদির সাথে আরো কথা হবে, থাকবেন সাথে। রাশিদা আপুর কাছে একটু আসি। রাশিদা আপু, আজকে তো বেশ রৌদ্রোজ্জ্বল একটা দুপুর মনে হচ্ছে, নাকি সকাল হয়তো, তাই না? জি, শুভ সকাল, স্নিগ্ধ শীতল শুভ সকাল সবাইকে জানাই কানাডা থেকে। এখানে আজকে খুবই ঠান্ডা, ভেরি নাইস ওয়েদার। সো খুব ভালো লাগছে যে আমাদের নেক্সাস টেলিভিশন, একদম নেক্সাস লেডিস ক্লাব থেকে এত সুন্দর একটা টপিকস নিয়ে, আর দেশান্তর সমস্ত দেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে উপস্থিতে। আমরা ওদের সাক্ষাৎকার অভিজ্ঞতা সাক্ষাৎকার আমরা উপভোগ করতে পারছি। আমরা খুবই আনন্দিত, খুবই গ্রেটফুল ফর নেক্সাস টেলিভিশন এন্ড নেক্সাস লেডিস ক্লাব। আপনার সাথেই আজকে এই বিষয় নিয়ে প্রথমে কথা বলা শুরু করি। তাহলে আপনি টপিকটা পছন্দ করেছেন, তাই আপনার সাথে টপিকের আলাপে আগে আসি। সেটা হলো মেয়েদের আয় রোজগার। এটা আসলে আপনার কাছে কি মনে হয় যে কেন আসলে খুবই জরুরি হয়ে গেছে এই সময়ের জন্য? আসলে এটা এখন খুবই ভালো লাগছে যে এখন গত 10 বছর যাবত মেয়েরা খুব র্যাপিড গ্রো করছে সব দিক দিয়ে, ওদের আয় উপার্জন মন মানসিকতা সবকিছু। কিন্তু 10 বছর আগেও কিন্তু অনেক পিছিয়ে ছিল। তো এখনো মেয়েদের প্রতি এই যে আয়রত করছে, এটা খুবই ভালো, তাদের অভিনন্দন শুভকামনা। কিন্তু অনেকেই স্ট্রাগল করে আগাচ্ছে, আর অনেক মহিলারাই আমাদের না জানা পাতায় ঢেকে আছে যে ওরা ইনকাম ঠিকই করছে, কিন্তু ইনকামটা কিন্তু ওদের হাতে থাকছে না। এটাও কিন্তু আমাদের জানা দরকার। তো খুব ভালো লাগছে যে দেশ বিদেশের সবাই আমাদের এই যে দেশের ঐতিহ্য শাড়ি, এটা নিয়ে মসলিন এবং রাজশাহী সিল্ক, এগুলা নিয়ে দূর দূরান্তে চর্চা হচ্ছে, সবার চাহিদা বাড়ছে। আমাদের এখানে যখন মেলা হয় তখন কিন্তু এটা খুবই চাহিদা। আর আয় রোজগার বলছেন, আয় রোজগারটা তো প্রত্যেকটা মেয়ের মহিলার, আমি বলবো যদি বয়সও হয়ে যায় তারা ঘরে বসে তবুও টুকটাক কিছু তাদের ইনকামের দরকার আছে, প্রত্যেকেরই দরকার আছে। এটা খুবই জরুরি, কারণ একটা সময় আসে যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায়, তখন মায়েরা খুব অসহায় ফিল করে, দাদি নাতিন হয়ে যায়, তখন তারা ঘরে বসে কিছু করতে পারে না। কিন্তু তাদেরও কিন্তু আয় রোজগার দরকার আছে। প্রাচুর্য যতই থাকুক, নিজস্ব একটা ইনকামে নিজের যে আত্মতৃপ্তি, যে নিজেকে ভ্যালু করা, এইটা আসলে আমাদের সবার জন্য খুবই আনন্দদায়ক এবং খুবই দরকার প্রত্যেকের জীবনের লাইফে। একদমই তাই আপু। অনেক জি বলেন, প্লিজ বলেন। একটা কথা বলতে চাই যে মুনমুন আপা যদি চান, উনি যে ধরনের শাড়ি কালেক্ট করেন বা চুজি বললেন, আমি ইন্টারেস্টেড ওয়ার্কিং উইথ হার। আচ্ছা, ঠিক আছে, উনি আগ্রহ প্রকাশ করেন, আমি ওনার সাথে কানেক্ট হতে চাই। তো সর্বশেষে সবাইকে ধন্যবাদ, সবাইকে অভিনন্দন এবং শুভকামনা। আচ্ছা, বাহ, চমৎকার। আমরা অবশ্যই যোগাযোগ করিয়ে দেব। আমরা যেহেতু দেশীয় পণ্যের কথাবার্তা বলছি এবং সাথে কিন্তু আমাদের মেয়েদের আয় রোজগারের একটা ভালো উৎস বলা যায়, যখন আমরা নিজস্ব ঐতিহ্য নিয়ে কাজ করছি, সেটা দেশের অর্থনীতিতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই গল্পগুলো কিভাবে আসলে ইন্টারকানেক্টেড, সবকিছু নিয়ে আলাপ হবে একটা বিরতির পরে। অবশ্যই সাথেই থাকুন।
ছোট্ট একটা বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের জুমে চলে এসেছেন অনেক 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 বন্ধু, সবার সাথেই আলাপ হবে একটা বিষয় আজকে অবশ্যই, যেটা নিয়ে আসলে নারীরা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, পছন্দ করেন। আমার মনে হয় যে এই বিষয়ে অনেকে চান যে কথা হোক, এবং সেই দাবি এবং সেই ব্যাপারটা নিয়ে আসলে কথা বলতে লেডিস ক্লাব কখনোই কার্পণ্য করবার কথা না। মেয়েদের আয় রোজগার খুব সুন্দর একটা বিষয়, এবং সেই বিষয়ে আমি আমাদের স্টুডিওর বন্ধু যারা আছে তাদের কাছ থেকে আসলে শুনি, এবং দিদির কাছে এসে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে সাহিত্যের যখন শুরুটা হলো, সাহিত্যের প্রতি চাহিদা থেকেই তো আপনার দেখা যাচ্ছে যে সেই ভালোবাসা থেকে আপনার সাহিত্যের সাথে এই সম্পর্ক, কিন্তু সেখান থেকে আয় রোজগারের সুযোগ এখন আছে কিনা, বা মানুষ যদি সাহিত্যে এখন ইনভেস্ট করে সেক্ষেত্রে আয় রোজগারের ব্যাপারটা কেমন? হ্যাঁ, সাহিত্য থেকে তো আয় রোজগারের ব্যাপার তো আছেই, কারণ সাহিত্যের উপর নির্ভর করে মানুষ তো একটা বই পাড়া, বই জগৎ তৈরি করে নিয়েছে। ওটা তো একটা খুব বড় একটা ব্যবসার জায়গা, একটা যারা বইয়ের উপর নির্ভর করে খুব একটা বড় ব্যবসায়িক কেন্দ্র তো তৈরি হচ্ছে। এবং এই ব্যবসাটা কিন্তু আসলে সুন্দর ব্যবসা আপু, কারণ হচ্ছে কি যে এই ব্যবসাতে যখন আপনি যে কেনাকাটা হচ্ছে তখন কিন্তু মনের খোরাকের ব্যবসা একেবারে। কেউ একজন লিখছে, কেউ বইটা তৈরি করছে, কেউ কাগজ যোগান দিচ্ছে, একটা পুরোপুরি একটা অনেকজনকে মিলেমিশে একটা খুব বড় ব্যবসা। পাবলিশার্স, কেউ বই মেলা, সেই সময় একটা ওই বই মেলাকে কেন্দ্র করে তো একটা খুব বড় ব্যবসা হচ্ছে। এটা তো আয় রোজগারের তো একটা জায়গা তো সুযোগ আছে, এবং সাহিত্যে যদি নারীরা এসে আসলে কাজ করতে চান সেটা আসলে অর্থনৈতিকভাবেও আমাদের দেশের উপর একটা ভূমিকা রাখতেই পারে। এবং বই এমন একটা জিনিস যেটা কিনলে সেটা আমাদের কাছে সারা জীবন রয়ে যাবে, সেই পড়াশোনাটা কিন্তু মাথার ভেতর রয়ে যাবে। তো আর কেউ হতে পারে না, না? একদম, একদমই তাই। সবথেকে বড় বন্ধু। এবং আপনি বেশ সুন্দর আবৃত্তি করেন, সেটা আমাদের সুপর্ণা দিদি এসেও বলে দিয়েছে। সুপর্ণা দি আসলে খুব বড় মনের মানুষ। এমনি উনি আমার আজ প্রশংসা করলেন বলে নয়, মানে আমরা সবাই জানি উনি খুব বড় মনের মানুষ, ভীষণ ভালো মানুষ। আমি খুব ভালো আবৃত্তি করি না, কিন্তু উনি ভালোবেসে এটা বলেছেন। আমরাও আপনাকে যেহেতু ভালোবাসি, আমরা সেই আবৃত্তি না শুনে আপনাকে কোথাও যেতে দিচ্ছি না। কোনো একটা আবৃত্তি শুনি আপনার কাছে এখন। আমি আমার মতো করে বলছি, আবারও বলছি, ভোর 5টা থেকে আমার এই জার্নি আজকে চলছে। তাহলেও আমি বলছি, আমি যেহেতু আজকে বাংলাদেশে এসে পৌঁছেছি, আর আমার যে হৃদয়ের দুটি অলিন্দ, এক অলিন্দে যদি রবীন্দ্রনাথ থাকেন, আর এক অলিন্দে নজরুল, আমাদের প্রাণের কবি নজরুল, আর বাংলাদেশের জাতীয় কবি নজরুল। এসেছি বাংলাদেশে, তাই নম 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 বাংলাদেশ মম। আমি যতটা পারবো আমি ততটাই বলবো, কারণ মাথার তো আর কোনো আজকে কোনো কাজ করছে না। আচ্ছা, যতটুকু পারি আমরা শুনি। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি। যেন মারিচে এ আদরি নিমে, ওরে আকাশ ছেয়ে মেঘচিকোর। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমে মধুর। গ্রীষ্মে নাচে বামা, কাল বৈশাখী ঝড়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। আজকে আর একদম পাচ্ছি না, গলাটা চমৎকার হচ্ছিল এবং প্রার্থনার মতো লাগছিল, বেশ একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আপনার একটা সকাল থেকে জার্নি হয়েছে, একটু কষ্ট হয়েছে, আমরা বুঝতে পেরেছি। তা আমরা মাঝে মাঝে একটু শুনবো, এবং আমরা এসে এখন মুনমুন মুখার্জি দিদির কাছে এসে একটু যখন জানতে চাই যে আয় রোজগারের বিষয়টা, আমাদের মেয়েদের আয় রোজগার করা এখন দেখা যাচ্ছে অনেকটা না, মানে বেশ প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে, এটা এখন আর শখের পর্যায়ে নেই। তো সেই সময়টা নিয়ে আপনার কাছে একটু শুনে। ওই আমি যে বলছিলাম যেটা, আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে ছিলাম, জি। তো সেখানে এতটা ভালো, সেখান থেকে হঠাৎ করে আমি চাকরিটা ছেড়ে দিলাম। একটা সময় আমার
অনেক কাছের যারা বন্ধু বান্ধবও ছিল তারা বলছিল যে তুমি কি পাগল, তুমি এই চাকরিটা ছেড়ে দিলে। তো এখানে আসলে হয় কি, যখন মা হয়ে যায় আমরা, তখন কিন্তু একটা মায়ের তার সন্তানের প্রতি দায়িত্বটা, মানে একটা মাই যতটা করতে পারে তা কিন্তু অন্য কেউ করতে পারে না। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা ছিল, আমার সন্তানদের কারো কাছে রেখে আমি যে চাকরির অবস্থানে যাব সেরকম কোনো অবস্থা ছিল না, যার কারণে মানে আমার ভেতরেও একটা কষ্ট ছিল যে আমি আমার একটা ক্যারিয়ারের পিক আওয়ারে আমাকে চাকরিটা ছাড়তে হয়েছিল, এবং আমার সন্তানদেরকেও আমাকে দেখাশোনা করতে হবে। তারপরেও একটা শান্তি ছিল যে আমি আমার সন্তানদেরকে নিজে দেখাশোনা করতে পারছি। এবং তারপরে যখন আমি আমার বিজনেসটা স্টার্ট করি, এবং কোইন্সিডিয়ালি আমার বিজনেসটা কিন্তু খুব বেশি দিনের নয়, 1 বছর 8 মাস হয়েছে, কিন্তু আমার পেজে আমার যত ফলোয়ার আছে সবাই অর্গানিক। হ্যাঁ, আমি যে অনেকভাবে অনেক মাধ্যমে কিন্তু রিচ তৈরি করা যায়, হ্যাঁ, কিন্তু আমি সেটা কখনোই চাই নাই। আমি চেয়েছি যে কোয়ালিটিফুল শাড়ি মানুষ পরবে, হ্যাঁ, এবং আমার চিন্তাধারা ছিল, আমি যখন অন্যান্য পেজ থেকে আগে মণিপুরি শাড়ি কিনতাম, তখন কিন্তু কিছু কিছু আমার যেমন ছবি দেখে কালারটা ম্যাচ করতো না, তখন কিন্তু একটু মন খারাপ হয়ে যেত, বা কাজের একটু হেরফের হতো, হ্যাঁ, এরকম অনেক কিছু বিষয় ছিল। তো তখন আমি যখন এটা নিয়ে কাজ করতে শুরু করলাম, তখন আমার মাথায় যেটা ছিল যে আমি যেটা পছন্দ করি, আমার যে ভালো লাগা, বা আমি যে যে জিনিসগুলো মাথায় রেখে একটা শাড়ি কিনি, সেই একই জিনিসই আমার কাস্টমার পাবে, হ্যাঁ, আমার ক্লায়েন্টরা তাই পাবে, এবং তবেই তো তারা হ্যাপি হবে, তাই না? আর মণিপুরি শাড়ি কিন্তু কোয়ালিটি আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের বুনন আছে, এবং এখন আবার অনেক মণিপুরি শাড়ি কিন্তু টাঙ্গাইল এবং রংপুরে কিন্তু এটার অনেক মানে ক্লোন তৈরি হয়ে গিয়েছে, যেটা মার্কেটে কিন্তু অনেক লো রেঞ্জে কিন্তু সেটা সেল হচ্ছে, যেটা আমাদের দেশের জন্য খুব হুমকি স্বরূপ। আমাদের যে গর্বের বিষয়টা, এত সুন্দর, এই যে আপনি মণিপুরি শাড়ি পরে আছেন, আপনাকে লাবণ্যময়ী এত সুন্দর লাগছে, হ্যাঁ, মানে আমি আমার ভালোবাসাটা মণিপুরিতে এতটা বেশি। আমি জামদানি, মণিপুরি এবং রাজশাহী সোপোরা মাসলিন নিয়ে কাজ করি, যেহেতু আমি রাজশাহীতে থাকি, তো সেক্ষেত্রে আমার রাজশাহী সোপোরা মাসলিন নিয়ে আমি কাজ করি, এবং সবগুলোই আমি এক্সক্লুসিভ রেঞ্জ নিয়ে কাজ করি। হ্যাঁ, মণিপুরি লো রেঞ্জ থেকেও কাজ করি, বাট এক্সক্লুসিভ কাজগুলো বেশি করা হয়। হ্যাঁ, এবং আমি সরাসরি তাতে কোয়ালিটিটা মেইনটেইন করতে পারেন সেই ক্ষেত্রে। হ্যাঁ, সেটাই। এবং এমনও হয় যে আমার অনেক ক্লায়েন্টরা আছে যে 20 জন 25 জন সেম শাড়ি নেবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে একটু সময় দিয়ে, তারা 1-2 মাস আগে সময় দিয়ে তারা যখন অর্ডারটা দেয়, তখন তাদেরকে তাদের মানে ডিজায়ার অনুযায়ী সেভাবে তারা কিন্তু পেয়ে যায়। হ্যাঁ, আপনি কাস্টমাইজড করেও করে দিচ্ছেন। কাস্টমাইজ আসলে 1-2টোর ক্ষেত্রে হয় না, হ্যাঁ, যখন একটা শাড়ি তোলা হয়, সেটা কিন্তু অনেক কয়েক পিস করে হয়, তো সেক্ষেত্রে 1-2 পিস করে কাস্টমাইজটা খুব কম হয়। হ্যাঁ, যখন ভাস্ট কোয়ান্টিটিতে যখন অর্ডার আসবে, তখন সেখানে কাস্টমাইজটা অনেক দামি একটা যেটা করা হয় সেই ক্ষেত্রে 1-2 করা যেতে পারে। বাহ, চমৎকার। আমরা একটু মুন্নিয়াপুর কাছেও আসবো, তার আগে একটা গান শুনে আসা যায়। আমাদের গানের পাখি এসেছে আজকে রুমি আপু, এবং রুমি আপু আসার পরে আমার তখন থেকেই মনে হচ্ছে যে আপু তো আসলে সবসময় আয় রোজগারের জায়গাটাকে আসলে এক জায়গায় ফিক্স করে রাখেননি, আপনি আপনার আয় রোজগারের জায়গাটাও রেখেছেন, আপনার শখটাকেও বাঁচিয়ে রেখেছেন, এবং আপনি নিজের গান দিয়ে সবসময় নিজের মনটাকে সবসময় একটু ভুলিয়ে রাখার বিষয়, বা মনটাকে সবসময় একটু তাজা করে রাখার বিষয় আছে। সেভাবেই আমাদেরকেও একটু জানান যে আজকে কোন গানটা শুনিয়ে আমাদের মন ভোলাবেন। আজকে আমাদের তৃপ্তি দি, আরো 2 জন আছেন অতিথি, এনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আর সুপর্ণা দি যখন আসলো, দেখেই মনে হলো আজকে আমি এটাই গেয়ে ফেলি। আচ্ছা। ঝাউড়া ফুল দোলে কে অতিথি, ঝাউড়া ফুল দোলে কে অতিথি, সাজের কানন বিথি, সাজের কানন বিথি, ঝাউড়া ফুল দোলে কে অতিথি, ঝাউড়া ফুল দোলে কে অতিথি,
চোখে কি মায়া ফেলেছে ছায়া, যৌবন মোদিল দুদুলো কায়া। চোখে কি মায়া ফেলেছে ছায়া, যৌবন মোদিল দুদুলো কায়া। তোমার ছোঁয়া নাচন লাগে, তোমার ছোঁয়া নাচন লাগে। দক্ষিণ হাওয়ায়, দক্ষিণ হাওয়ায়, দক্ষিণ হাওয়ায়, দক্ষিণ হাওয়ায় লাগে চাঁদের রোশন। কোয়েলিয়া কোহান ডাকে, কোয়েলিয়া কোহান ডাকে। ঝরা ফুল দোলে কেউ দেখে, সাঁঝের বেলায় কানন বিচি। ঝরা ফুল দোলে কেউ দেখে। বাহ বাহ, চমৎকার রুমি আপু। এটা কিন্তু বেশ কঠিন একটা গান, আপু কি সুন্দর করে গাইলেন, খুব ভালো লেগেছে। এবং গানটা শুনতে শুনতে এত মুগ্ধকর একটা সময়, এবং একটা বিরতি থেকে এসে আরো আড্ডা হবে। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। নেক্সাস টেলিভিশনে চলছে লেডিস ক্লাব, এবং লেডিস ক্লাবে আমাদের সাথে যদি বন্ধুরা যুক্ত হতে চান, আমাদের স্টুডিওর বন্ধুদের সাথে আপনারাও এসে কথা বলতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনার টেলিভিশনে তো বটেই, এটার সাথেও আপনারা চলে যেতে পারেন নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজে, যেটা লাইভ স্ট্রিমিং হচ্ছে আমাদের এই আয়োজনটা, সাথে আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন, সেখানে গিয়েও আপনারা কিন্তু আমাদের এই জায়গাটা, আমাদের এই যে আয়োজনটা, সেটা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। চলে যেতে পারেন আমাদের ইনস্টাগ্রামে গিয়ে ছোটোখাটো আপডেট পেতেই থাকবেন আমাদের। এবং এসে এখন একটু মুন্নি আপুর কাছে আসি, এবং গর্জিয়াস উইথ ট্রেন্ড সেখানে নিজের দেশীয় জিনিস নিয়ে কাজ করছেন। আমি দেখতে পাচ্ছি আপনি একটা জামদানি শাড়ি পরেছেন, ইফ আই এম নট রং। আমি শুরুতে ভেবেছি আপনি মসলিন পরে আছেন ফর দ্য ওয়ার্ক, কারণ জামদানির উপরেও যে জামদানি কিন্তু খুব ইন্ট্রিকেট, খুব সেন্সিটিভ, তার উপরে এই কাজটা কিভাবে করা যায় সেটা একটু শুনি। ধন্যবাদ, অনেক সুন্দর একটা প্রশ্ন। তো জামদানি তো আমাদের দেশে আসলে ঐতিহ্যবাহী, সবাই পরে, এবং এটার খুব সেন্সিটিভ হয়। যত দামি 100 কাউন্ট, যত সুতা যত মিহি হয়, তত দেখা যায় শাড়িটা তত সেন্সিটিভ, দামটা অনেক বেশি। তো এটার উপরে কাজ করা আসলে একটা সাহসের ব্যাপার। তো আমার যেহেতু সবাই জামদানি পড়ছে, তো যেহেতু নিজেরা একটু ইনোভেশন, একটু নতুন কিছু সৃষ্টি করব, মসলিনে তো ডিজাইন হচ্ছে, সেটা করছি ঠিক আছে। তারপর আমার মনে হলো তো জামদানির উপর একটু ডিজাইন করি। তো সেজন্য আমার নিজস্ব কিছু তাঁতি আছে, যেটা হচ্ছে আমার ব্যবসার একটা ট্রিক্স। আমার নিজস্ব তাঁতি আছে, এবং সেখানে কিছু কাউন্টের ব্যাপার থাকে, যেমন 60 বা 40। তো বেশি একবারে মিহি যদি 80 বা 40 100 কাউন্ট হয়ে যায়, তো ডিজাইনটা করতে একটু অসুবিধা হয়। 60-40 ভালো বসে। হ্যাঁ, সেটা ভালো হয়, এবং ডিপেন্ড করে। অনেক সময় দেখা যাচ্ছে 80 কাউন্টেও করছি, বাট সেটা কাস্টমারের সাথে কথা বলে, ক্লায়েন্ট যদি চাচ্ছে তাদের সাথে করে বলছি। কিন্তু এই ডিজাইনটা করার পরে তারপরে দেখা যাচ্ছে আমি বিভিন্ন ডিজাইন, হ্যান্ড পেইন্ট, কারচুপি, বিভিন্ন সবই হচ্ছে। এবং আমার আলহামদুলিল্লাহ 3 বছর আমার বিজনেস, এবং আমার 80% শাড়ি আমার দেশের বাইরে যায়, এবং যারা একবার নিয়েছে তারা রিপিট নিচ্ছে, এবং তারাই নিচ্ছে, এবং সারাক্ষণই আমার শাড়ির একটা গুড রিভিউ আছে। কারণ স্বকীয়তাটা থাকলে আসলে মানুষ চায় যে আমি একটু ভিন্ন কিছু পরবো, এবং দেখা যায় যে আপনি সেটা তাদের সেই চাহিদাটা পূরণ করে দিতে পারছেন, তারা নিজের মতো করে শাড়ি করে নিতে পারছেন, এবং আমাদের নিজস্ব ঐতিহ্যবাহী শাড়ি পাচ্ছে। তো আপনি যেটা পরে আছেন সেটা আপনি কি 60 কাউন্টে করেছেন? এটা 60 কাউন্টে করেছেন, তাহলে আমার জামদানির চোখ আছে। বা চমৎকার। আমি আয় রোজগার নিয়েও একটু শুনবো। এদিকে আমি একটু দিদির কাছে আরেকটা প্রশ্ন রাখতে চেয়েছিলাম, কারণ যখন রাশিদা আপু বলছিলেন যে আমাদের মেয়েদের রোজগার বেশিরভাগই আমাদের কাছে থাকে না, মেয়েদের কাছে থাকে না, এবং সুপর্ণা দিদি তখন মাথা নেড়েছেন যে হ্যাঁ এটা একটা অসুবিধা, এবং সেই বিষয়ে তার একটু ধারণা আছে। আমি একটু এই বিষয়টা নিয়ে শুনতে চাই যে মেয়েদের রোজগার মেয়েদের কাছে থাকে না, এবং সেই বিষয়টাকে আসলে দেশ থেকে দেশান্তর সব জায়গায় কি একই কালচার চলছে কিনা, এবং সেই বিষয়ে কি করা যায়?
অ্যাকচুয়ালি কি হয় জানো তো না, আমরা মেয়েরা ঘর বাইরে সব দিকটা সামলাই তো, সেই জন্য কি হয়, ধরো ছোটোখাটো, আমরা বলছি ছোটোখাটো, বাট এই ছোটোখাটোগুলোই কিন্তু আস্তে 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 বেড়ে যায়। 200 টাকার কোনো জিনিস, 300 টাকার কোনো জিনিস, কি 50 টাকার কোনো জিনিস আমার লাগছে, আমি নিজের টাকা দিয়ে কিনে আনছি, লাগছে নিজের টাকা দিয়ে কিনে আনছি, যেটা কিন্তু দেখা যাচ্ছে যৌথ খরচের জায়গা। সেখানে কিনে 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 আলটিমেট দেখলাম কিন্তু সেই 200 টাকা, 100 টাকা, 300 টাকা, 50 টাকাটাই বাড়তে 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 কিন্তু 10,000 টাকা হয়ে গেল। সেই কাউন্টিংটা আমরা করি না, যখন হিসাব করি তখন কিন্তু সেটা হিসাব করি না যে এই টাকাটা বেরিয়ে গেছে। তা এই জন্যই টাকাগুলো কিন্তু থাকে না। তারপর ছোটোখাটো সকালাত, ধরো আমি বলছি আমার একটা কিছু খেতে ইচ্ছা করলো, ঠিক আছে, এখন আনিয়ে নিয়ে করে খেয়ে নিলাম, সেটা কিন্তু কেউ বারণ করছে না যে আমার টাকা দিয়ে নো না বা কিছু না, বাট আমার হঠাৎ হয়তো বাড়িতে কেউ নেই, মনে হলো আমি এটা খাবো, অনলাইনে আনিয়ে নিলাম, খেয়ে নিলাম, হাতে টাকাটা আছে বলেই হলো, সেটা সেভাবেও খরচ হলো একদম। আর এই যে তুমি যে দুটো জিনিস আমাকে দেখাচ্ছ, এই দুটো তো আমার সব থেকে ফেভারিট জিনিস, সেটা হচ্ছে শাড়ি। মানে আমার কালেকশানে যেমন বাংলাদেশের শাড়িও আছে, আমাদের ইন্ডিয়ার সব স্টেটের শাড়ি আছে। আমি মেয়ে হিসাবে বলছি, অন্য মেয়ের কথাটা, মানে আমার কথা বলছি, আমার তো বোধহয় এর পেছনেই 100% আমার বেরিয়ে যায়। আমরা একই ধরনের মানুষ, আমরা জানি, আমরা সকল নারীরা আছি এখানে, এবং কেউ অস্বীকার করতে পারবে না। যদি 100 কেন 120 ভাগও দিয়ে দিতে হতো, আমরা দিয়ে দিতাম। পরে আছো, আমার কিন্তু চোখে লেগে গেল, আমি বাংলাদেশ গেলেই আগে খোঁজ নেব যে মণিপুরি 100 কাউন্টের শাড়ি কোথায় পাবো। আচ্ছা, এই যে এখনই আছে, এখনই দিতে পারবে এমন মানুষ আমরা স্টুডিওতেই আছি। আপনি একটা জামদানি নেবেন, অবশ্যই একটা মণিপুরি নেবেন, কারণ এগুলো আসলে একটা করে আলমারিতে না থাকলে আমার কাছে মনে হয় যে কি যেন একটা মিসিং আছে, একটা লাগবে। একদম একদম একেবারে। বাহ, অনেক অনেক ধন্যবাদ দিদি। আমরা এখন রেবেকা আজম আপুর কাছে আসি, তার কাছে এসে একটু জানতে চাই যে মেয়েদের আয় রোজগারের এখন অনেক জায়গা বেড়েছে, কিন্তু আপনার কি মনে হয় যে পেশাগত জায়গা থেকে মেয়েরা সব ধরনের পেশায় স্বাচ্ছন্দ্য নিয়ে যেতে পারছে এবং সেই অপশনটা আসলে দেশীয়ভাবে ওপেন আছে? আপনার কি মনে হয়, বা আমাদের সামাজিকভাবে সবকিছু সব ধরনের পেশা গ্রহণযোগ্যতা পাচ্ছে কিনা? শুভ সন্ধ্যা অহনা, সুন্দর প্রশ্ন করেছো। আজকে যারা আসছে তাদের শাড়িগুলো সুন্দর, তোমার শাড়িটাও সুন্দর। আসলে আমরা মেয়েরা বেশিরভাগই রোজগার করি। আজকাল মেয়েরা কিন্তু আগের তুলনায় অনেক বেশি উন্নত জায়গায় পৌঁছেছে, তারা বিভিন্ন ভাবে ইনকাম করার মানে সোশ্যাল মিডিয়া গুলো আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এদিক দিয়ে বলবো আমি খুবই সুবিধা। তবে দুইজনের ইনকামই সংসার চলে, মেয়েদের ইনকাম একা সংসার কখনো চলে না, এটা আমি মানি। আর মেয়েদের ইনকাম করাটা খুব জরুরি। আমি আজকে একটা লিখলাম এই কথার বেসিসে, 365 দিন যেসব গৃহিণীগুলো আমাদের মেয়েরা কাজ করে তাদের একটা বেতনভুক্ত হাজবেন্ডদের থাকা উচিত মাথার মধ্যে, তারা যে পরিশ্রমটা করে সেই পরিশ্রমের কিছু অংশ তাদেরকে দিলে হয়তো তারা স্বাচ্ছন্দ্য আরো মানে সংসারটা করবে। কারণ অনেক মেয়ে আছে যারা চাকরি করে না। হ্যাঁ, আর আমাদের সামাজিক দিক দিয়ে বলতে গেলে যে হাজবেন্ডরা কিন্তু আমাদের পাশে না থাকলে আমরা চলতে পারবো না, এটা যেমন ঠিক আমাদের ইনকাম দিয়ে আমরা ফালতু খরচই বেশি করি মেয়েরা। এই টুকিটাকে যেমন বলবো, এই কি বলে সুবর্ণা আপা বললেন যে কথাগুলো একদম 100%, আমি খুব হাসছিলাম, মনের কথা বলছিলেন। তো জিনিস মেয়েদেরকে একটা কিছু দিলে ছেলেরা বুঝতে পারবে যে আসলে মেয়েরা কতটা পরিশ্রম করে, ছেলেরা যেমন পরিশ্রম করে টাকা আনে, মেয়েরাও কিন্তু সংসারে অনেক পরিশ্রম করে। গৃহিণী যারা, তাদের একটু উপার্জন ক্ষমতার একটা কিছু থাকলে তারাও যদি হাজবেন্ডের কাছে, সব হাজবেন্ড কিন্তু না, কিছু কিছু হাজবেন্ড আছে যারা মনে করে মেয়েরা কিছুই করে না ঘরে বসে। অনেক গৃহিণী, আমি আমার মানে চোখে দেখা অনেকগুলো কথাই বলতেছি, আমি মনে করি সবাই যদি একটু আমার সাথে এই কথায় একমত হন, তো প্রত্যেকটা মেয়ে ঘরে ঘরে যারা আছে তারা একটা কিছু হাতে পেলে তারা মানসিক দিক দিয়ে অনেক মনোবল শক্ত হবে, তারপরে সামাজিক দিক দিয়ে তারা একটা স্বীকৃতি পাবে যে না, তার নিজেরটা সে নিজে করছে, হাজবেন্ডের কাছে হাত পাততে হচ্ছে না। আর আমরা যারা চাকরিজীবী তারা তো হাজবেন্ডের কাছে হাত মানে কিছু চাওয়া তো দূরের কথা, নিজের থেকেই আগ বাড়িয়ে করি যে না এটা করতে হবে। আর সোশ্যাল মিডিয়াটা আমি অনেক অনেক ধন্যবাদ দিব আমাদের মেয়েদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইনকামের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এটাকে যদি প্রপার ওয়েতে মেয়েরা ইউজ করে,
আমার মনে হয় অনেক দূর আগানো যায়। একদমই তাই। এবং ফালতু খরচ না করে আমরা যদি একটু ভালোভাবে ইনভেস্ট করা শিখি তাহলে কিন্তু অনেক ভালো দিকেই আসলে এগিয়ে যাওয়া সম্ভব। কারণ মেয়েদের আসলে যেই ধরনের মানসিক ডেভেলপমেন্ট হয় আমার কাছে মনে হয় যে উইথ দ্য স্ট্রাগল, যেটা আসলে মেয়েরা সবসময় যুগের পর যুগ ধরে ফেস করে এসেছে, সেটাতে তাদের সার্ভাইভাল ইনস্টিংক্টও অনেক বেশি। তা আমরা যখন আসলেই প্রপারলি ইনভেস্ট করতে জানবো, কোথায় আসলেই ইনভেস্ট করতে হবে, তখন কিন্তু আসলে সামথিং গ্রেট উইল কাম আপ ফ্রম দিস। আপু অনেক ধন্যবাদ, ভালো একটা পয়েন্ট ধরেছেন। এবং আমি একটু জানতে চাই তৃপ্তি দিদির কাছে, খুব মজার একটা বিষয় আসলে, সেই বিষয়টা হলো অনেক সময় আমরা দেখা যায় কি যে অনেক মেয়েরাই বলছি যে আমার স্বামীর টাকা আমার, তার উপরে আমার একটা ভাগ আছে, কিন্তু আমার টাকাও আমার। তো সেই বিষয়টা নিয়ে আপনার কি মতামত? স্বামীর টাকাও আমার, আমার টাকাও আমার, সব টাকাই আমার, সব টাকা আমার, সবটাই তো আমার, মজাই তো, সবটাই তো মজা। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে হাজবেন্ড এনে ফ্যামিলিতে প্রোভাইড করছেন এবং হাজবেন্ড হাফ হাফ শেয়ার করছেন। এখন একটা ছেলের বিয়ে যখন হয় তখন তাকে স্ত্রীর ভরণ পোষণ দিতে হচ্ছে। তো সেখানে অনেক সময় এখনো এটা মানা হয় যে নারীরা যখন আয় রোজগার করছেন সেটা তার নিজের টাকা, তাকে আর এখানে প্রোভাইড না করলেও হবে, কারণ স্বামীকে পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে তুমি প্রোভাইড করবে তোমার পুরো ফ্যামিলিতে। পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষ নারীরা পদদলিত, অথচ স্বামীর টাকাও আমার, আমার টাকাও আমার। এবার আপনি বলুন বা তুমি বলো, মানে কোনটা আমরা ধরবো, কোনটা আমরা বোঝা গেল? হ্যাঁ, যে কারা পদদলিত হচ্ছে সেই বিষয়ে এখন একটু কথা বলতে হবে। এবার একটা কনফিউশনে আসা হোক। আচ্ছা, হ্যাঁ, মানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে দিনের পর দিন আসলে স্বামীরা কিন্তু প্রোভাইড করেও যাচ্ছেন এবং স্ত্রীর টাকাতে আসলে হাত দিচ্ছেন, এমন লোকই আসলে দেখা যায় যে একটু কমেও গেছে। কিন্তু আবার অনেক নারীরা আবার আধা আধা শেয়ারও করছেন, এমন নারীরও সংখ্যা এখন বেড়ে গেছে যত দিন যাচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে আসবো একটা বিরতি থেকে। আবার বিরতির সময় হয়ে গেছে। আজকে এত ভালো একটা বিষয়, বিরতি নিতে ইচ্ছে করছে না, তারপরও নিতে হয়। ছোট্ট একটা বিরতি শেষে আবার চলে আসবো, সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর আরও একবার যখন ফিরে আসলাম তখন আমাদের স্টুডিওতে বন্ধুরা আছেন, সাথে আমাদের জুমে অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছেন। সবার সাথেই খানিকটা করে কথা বলার অবশ্যই ইচ্ছা আছে এবং আমি চেষ্টা করব, আপনারা জানেন। এই সময় এসে আমি একটু মুন্নি আপুর কাছে আসি, এই যে মেয়েদের আয় রোজগারের বিষয়টা, এবং অনেকেই বললেন আমরা প্রচুর ফালতু খরচ করি। তো সেইটার বিষয়ে আপনার কি মতামত, যে মেয়েদের আয় রোজগার আসলে কতখানি সংসারে খুব লেজিটভাবে কাজে লাগছে, নাকি আমাদের অন্যান্য খরচও প্রচুর বেশি যার কারণে ইনভেস্টমেন্টটা প্রপার হচ্ছে না? আসলে খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা প্রত্যেকটা সংসারে এটা থাকেই। তো আমি বলবো প্রথম থেকে একটা মেয়ে শিক্ষিত হওয়া সবচেয়ে প্রথমে জরুরি, তারপরে তার শিক্ষা, হোয়াট এভার শিক্ষা। সবাই দেখা যাচ্ছে মাস্টার্স বা শেষ পর্যন্ত যেতে পারে না, পারিপার্শ্বিকতা। তো সে যে এইজেরই হোক আর তার শিক্ষাগত যোগ্যতা যতটুকুই থাক, তখন থেকে আমি বলবো তাকে কিছু করা এই ধরনের চিন্তা ভাবনা করা উচিত, স্বাবলম্বী হওয়া উচিত। এবং স্বাবলম্বী যদি সে চিন্তা করে আমি স্বাবলম্বী হব, এবং তার ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু ক্রিয়েটিভিটি অবশ্যই আছে এবং তার আশেপাশে আসছে অনেক। যেমন আমারও মনে হয়েছিল যখন আমি চাকরি ছেড়ে দিলাম, সংসারের পিছনে টাইম দিলাম বাচ্চাদের নিয়ে, যখন আমি শুরু করতে চেয়েছি তখন আমারও হিমশিম লেগেছে যে কি করব। হ্যাঁ, পরে কিন্তু যদি করতে চায় তখন তার ভিতর থেকে অটোমেটিক বের হয়ে আসে যে কি করা যায়। যখন আমি দেখলাম শাড়ি খুব পছন্দ করি, এটা নিয়ে কাজ করি, তো এরকম সবার ভিতরেই থাকে। এবং তারপরে মেয়েটা স্বাবলম্বী হতে অবশ্যই তার কষ্ট, স্ট্রাগল করতে হবে। সে কোনো সাপোর্ট পাবে না, এটা তাকে আগে ধরেই নিতে হবে যে আমি হাজব্যান্ড হোক কোনো সাপোর্ট পাবো না। এখন একটা মেয়ে যদি মনে করে আমাকে সবাই রেডি করে দেবে, পুঁজি দিবে, এই দিবে, তারপর শুরু করবে, এবং সহায়তা পেলে তারপর আমি কাজটা করতে পারছি। আসলে সেটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তার মন মানসিকতা, তার মনোবল কতটুকু বেশি। মনোবল কতটা আমার করতেই হবে। যখন সে করতেই হবে এরকম ডিটারমাইন হবে, তখন দেখা যাচ্ছে সে শুরুও করে দিতে পারবে, আর তখন আসলে পুঁজিটা হয়েই যায়। তারপর ইনকামের পরে যেহেতু সে স্ট্রাগল করে বিজনেস করছে এবং সঠিকভাবে বিজনেস করছে, যখন সে ইনকাম করবে অবশ্যই তার ইনকামের টাকাটা প্রপারলি ইউটিলাইজ হয়। সে ফালতু খরচ বলতে আমরা যে শাড়িটা বলছি, শাড়িটা আমাদের দরকার, আমার মনে হয় যে ফালতু খরচ নয়, বরং না আসলে ফালতু খরচ হয় না, শাড়িটাও কিন্তু আমার প্রয়োজন। আমি এক জায়গায় যাচ্ছি, স্মার্টলি যাচ্ছি, তো দেখা যাচ্ছে সেটা আমরা প্রয়োজনই কিনি। এবং আমি কি পড়ছি সেটা আমার ব্যক্তিত্বের জন্য, আসলে আমি কি পড়ছি সেটা আমার ব্যক্তিত্বকে রিপ্রেজেন্ট করছে। এবং একটা মেয়ের টোটাল ইনকাম টাকাটা আসলে ফালতু খরচ হয় না, আমি সেটা বলতে চাচ্ছিলাম। দেখা যাচ্ছে আমি তার যে পরিস্থিতিই থাক, সে যত মানে যার ঘরেই থাক, মানে তার অবস্থান অনুযায়ী সে তো স্বাবলম্বী,
এবং সে তার নিজেরটা চলছে, এবং ডেফিনেটলি যেহেতু আমি আমার সন্তানের মা, আমার সন্তানের খুঁটিনাটি প্রয়োজন কিন্তু আমাকেই সার্ভ করতে হচ্ছে, সবসময় কিন্তু হাজব্যান্ড থাকছে না। আর যেহেতু আমি ইনকাম করি, আমি কিন্তু আমার হাজব্যান্ডের কাছে সবসময় চাচ্ছি না, এবং যারাই স্বাবলম্বী তারা কেউই চাচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটি পয়েন্ট। শাড়ির একটা পার্ট থাকে, সেটা মানে এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোটেশন আছে, সেটা হলো যে ড্রেস লাইক দ্য জব ইউ ওয়ান্ট। অর্থাৎ আমি যেই কাজটা চাই সেই রকম যদি আমি নিজেকে তৈরি করতে পারি কাপড় সহ, এবং নিজের সাজগোজ নিজের ব্যক্তিত্বকে ভাবে তুলে ধরতে পারি, তাহলে ইটস মোর লাইকলি আমি সেই কাজটা পাবো। অতখানি কনফিডেন্স পাওয়া যায়, আত্মবিশ্বাস, এবং আমার মনে হয় যে আমি কি করছি, আমার ব্যক্তিত্ব কেমন, সেটা কাপড়ের উপর খানিকটা ডিপেন্ড করে বেশি। আমি মনমন আপুর কাছেও এসে একটু জানতে চাই এই বিষয়টাতেই, যে যখন দেখা যাচ্ছে যে নারীরা রোজগার করছেন, কতখানি উচিত যে তারা আসলে কিছু স্কিলস ডেভেলপ করবেন, নিজের উপর আরো বেশি ইনভেস্ট করবেন, কি ধরনের ইনভেস্টমেন্ট করতে পারেন যখন নারীরা রোজগার করতে পারছেন? অ্যাবসলিউটলি তারা তাদের ইনকামটা কোনো ভালো জায়গায় ইনভেস্ট করতে পারেন। তবে প্রথমেই আপু যেটা বললেন যে একটা নারীকে কিন্তু সঠিকভাবে শিক্ষিত হতে হবে। হ্যাঁ, প্রথম কথা যে শিক্ষার জায়গাটা তাদেরকে এনশিওর করতে হবে, তারা যেন প্রপারলি শিক্ষিত হতে পারে, যে যেভাবে যে সাবজেক্টেই তার পড়াশোনাটা করছে, হ্যাঁ, সেভাবে তাদেরকে এস্টাবলিশড করে এবং শেষ করে তারপরে দেন তারা যেই চাকরি জীবনে যাক অথবা বিজনেস জীবনে যেভাবেই যাক না কেন, সেই জায়গাটা শক্ত করতে হবে। এই শক্ত হওয়ার জন্য কিন্তু একটা নারীকে তার শিক্ষার গুরুত্ব কিন্তু অনেকটাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা যে একটা নারী যখন বিজনেসে যাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু একটা নতুন যখন বিজনেস সে রান করতে যাচ্ছে, হ্যাঁ, আমি একজন সায়েন্সের স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমি কিন্তু বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সো দ্যাট আমি যখন থিওরিটিক্যাল বিষয়গুলো যখন আমি প্র্যাকটিক্যালি আমার নিজের বিজনেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, হ্যাঁ, তো বিজনেসে একটা টার্ম আছে সট অ্যানালাইসিস, হ্যাঁ, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের কিন্তু এটা একটা পার্ট। তো দ্যাট মিনস হলো স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। এগুলো কিন্তু একটা বিজনেসে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কি কি অপরচুনিটিস আছে, কি আপনার উইকনেস কি আছে। এগুলো যদি আপনি প্রপারলি এগুলো মেনটেন করেন, প্রত্যেকটা জিনিস আপনি ধাপে ধাপে যদি সেটা আপনি অ্যাপ্লাই করেন এবং ভালোভাবে সেটাকে আপনার পরিকল্পনাটা যদি ঠিক হয় বিজনেসে, তবে কিন্তু আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে না। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমার যেহেতু বিজনেস লাইফটা খুবই শর্ট, বাট আমার কিন্তু অর্গানিক ক্লায়েন্ট বেশি। হ্যাঁ, কম্পেয়ার টু আমার কোনো বড় পেজের মণিপুরি শাড়ির সাথে যদি কম্পেয়ার করা যায়, তো সেল যদি আমি কম্পেয়ার করি তো মানে অনেকটাই কাছাকাছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যদি বলি যে আমি চাকরি জীবনটা যে ছেড়ে এসেছি, এখন আমার কাছে খুব একটা আমার রিগ্রেট ফিল হয় না, বিকজ কারণ আমি তখন আমার যে ইনকাম ছিল সেখান থেকে আমি অনেক গুণ বেশি আমি এখন ইনকাম করি। যেটা আপু যেটা বললেন যে আমরা কিন্তু আমাদের সন্তানদের যে ছোটোখাটো কেন, ইনফ্যাক্ট আমি বলি বড় কোনো কিছুও যদি তাদের প্রয়োজন লাগে, তো সেটাও কিন্তু আমরা সেখানে ইনভেস্ট করতে পারি এবং আমরা নিজেদের একটা ইনভেস্টমেন্ট তৈরি করতে পারি। আমরা অ্যাকাউন্ট মানে আমরা ব্যাংক অ্যাকাউন্টে আমাদের কোনো একটা সঞ্চয় করতে পারি, বা কোনো না কোনো একটা জায়গায় আমরা সেই টাকাটা একটা নানান ভাবে আসলে নিজে ইনকাম করলে এই অপশনগুলো আসলে চুজ করা যায়, তাই না? তো এটাই একদমই তাই। সেই বিষয়টাতে তৃপ্তি দিদির কাছেও একটু এসে শুনতে চাই। এবং আপনি একটা বই এনেছেন আমি দেখেছি, সেখান থেকে কি 2 লাইন 4 লাইন শুনবো নাকি কিছু? বইটা এনেছিলাম আসলে একটা খুব সুন্দর বই, এটা আপনি লিখেছেন? আমারই লেখা। আসলে আমার অনেকগুলো কাজের সাথে আমি ইনভলভ, বিভিন্ন ব্যস্ততার কারণে লেখা হয় না। আমি তাই জন্য আমার টার্গেট আছে, প্রতি বছর কলকাতায় যে আন্তর্জাতিক বইমেলা হয় ওই বইমেলায় অবশ্যই আমি একটি করে বই বের করব। এই জেদটা না থাকলে কি হয়, লেখার হ্যাবিটটা আমার চলে যায় একদম। অনেকগুলো কাজের সাথে আমি সুপর্ণা বৌদি জানেন আমি মানে এত ব্যস্ত থাকি, লেখা হয় না। এই জন্যে মেনলি ছিল এটা। আমি আসলে জাকিয়া আপাকে একটা উপহার দিয়ে যাব, যেহেতু উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্যই এনেছিলাম। আসলে আমি পাঠ করি না, আমি আবৃত্তিই করি। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে, কোনো একটা অংশ যেটা আমরা যে জানতে পারি সেটা আপনি যে কোনো সময় পাঠ করতেও পারেন, কিন্তু বইটা সম্পর্কে বইটার নামটা একটু জেনে নেই। বইটার নাম হচ্ছে অতিমারীর অশ্রুকথা ও অন্যান্য কবিতা। আমার জীবনে মানে কি বলবো, ননস্টপ মৃত্যু মিছিল, বললে শেষ হবে না। মানে একদিনে আমার মা সকালে মারা গেছে, রাত্রিবেলা আমার দিদি, তার ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট, 3 জন একদিনে মারা গেছে, 4 জন অ্যাক্সিডেন্ট। মা অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন। 54 দিনের মাথায় বাবা, তারপরে আরও 2 জন। তার এই করোনাতে আমার বড়দা নিজে, বড় বৌদি এবং আমার ছোটদা, একটা পরিবার থেকে 3 জন, অথচ আমাদের ডাক্তারের ফ্যামিলি, বাড়িতে প্রায় 20 জন ডাক্তার। মানে ওদেরকে এটা উৎসর্গ করেছি। বেশিরভাগ কবিতাই মানে করোনা নিয়েই লেখা আর কি, এই ওর উপরেই লেখা কবিতাটা। আর এই আবৃত্তি এইসব নিয়ে আছি বলে আমি হয়তো এখনো সুস্থ আছি। অনেক ব্যস্ততার মধ্যেও আমি ভালো আছি, শুধু এই আবৃত্তিটা আছে বলেই আমি ভালো আছি। কতখানি মনে সাহস থাকলে এত বড় একটা নালে কি আমি মানে আপনি সহ্য করে এখনো আছেন, নালে কি ভোর 5টা থেকে কোন অক্সিজেন আমাকে এতটা সুস্থ, এতটা এনার্জেটিক রাখছে? শুধু কবিতা। কি চমৎকার, অনেক সাহস পেলাম। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা, আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা, আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত জানু হয়েছি কবিতা। একদম খুব খুব সত্যি, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা, খুব সত্যি কথা। আমি বলতে বলতে আটকে গেলাম তখন, আমি জানি না কি অবস্থায় গলাটা আছে। আমি ভারত তীর্থ, যেহেতু আমি ভারত থেকে এসেছি, আর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির 108 সংখ্যক কবিতা, যেটা ভারতের দর্পণ এবং দর্শন বলা যায়। ভারত তীর্থ আবারও গলা, এই যেই বললাম ভারত তীর্থ, গলাটা সঙ্গে সঙ্গে চোখ হয়ে গেল। আমি একটুখানি যতটা পারবো আমি একটু বলার আমি চেষ্টা করছি, চেষ্টা রাখছেন। অবশ্যই একটা বিরতি থেকে এসে শুনি তাহলে, ততক্ষণ একটু সময় দিই আপনাকে। ছোট্ট একটা বিরতি থেকে এসে অবশ্যই জুমের সব বন্ধুদের সাথেও গল্প হবে, আপনারা থাকবেন, ছোট ছোট হলেও কথা বলার চেষ্টা থাকবে, সাথে থাকুন। দেখতে দেখতে কিভাবে সময় চলে যায় লেডিস ক্লাবে, এটা কি আপনারা দেখলেন? মানে খুব জলদি জলদি আমাদের 1.5 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, এবং সেই অবস্থায় আমাদের সাথে অনেক বন্ধুরাই আছেন। আমরা একটা কবিতার কথা দিয়ে গিয়েছিলাম, সেই কবিতাটা অবশ্যই শুনবো। এটা ছাড়াও আপনারা কিন্তু আমাদের সাথে জুমে অনেক বন্ধুরাই যুক্ত হয়েছেন, এবং আপনারা আমাদের সাথে এসে যখন তখন গল্প করতে পারেন। আজকে সবার সাথে একটু একটু হলেও কথা বলার একটা চেষ্টা থাকবে, সবাই থাকবেন সাথে। আমরা একটু কবিতাটা দিদির কাছ থেকে শুনে নিই, তৃপ্তি দিদি। ভারত তীর্থ, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়াই দুবাহু বাড়াই নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে, ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হ্যারো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন, পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে আনে সব উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শোনিতে রয়েছে ধ্বনিতে তারি বিচিত্র সুর,
হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো, তারাও আসিবে বন্ধন আসিবে, দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে। আজ ভারতের মহামানবের সাগর তীরে। বাহ, খুব চমৎকার চমৎকার, হারিয়ে গিয়েছিলাম একদম। যেহেতু সময় সংক্ষেপ আমি নির্বাচিত অংশ বললাম। বাহ, চমৎকার, বেশ বেশ সুন্দর একটা অংশ এবং কি সুন্দর আহ্বান, চমৎকার। আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা আছেন, সময়ের স্বল্পতা, তারপরও চেষ্টা করি দেখি কার সাথে কথা বলতে পারি। আমি দেখতে পাচ্ছি যে অনেক 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 দিন পরে তানজিলা আপু যুক্ত হয়েছেন। গতকাল আপু এসেছিলেন মনে হয়, কিন্তু তারপর আমার সাথে অনেক দিন পর দেখা। আপুর সাথে একটু ছোট করে কথা বলি। তানজিলা আপু, আজকে মেয়েদের আয় রোজগার নিয়ে কথা বলছি, সেই বিষয়ে আপনার মতামতটা একটু শুনে। ধন্যবাদ আপু। আসলে আমি ব্যক্তিগত কিছু কারণে অনেকদিন জয়েন করতে পারিনি, কিন্তু নেক্সাসের সাথে মনটা সবসময় পড়েই থাকে। আর আয় রোজগারের ব্যাপার বলতে গেলে এখন আমি এটা সবচেয়ে বেশি ভুক্তভোগী। সেটা হচ্ছে যে আমি 4-5 বছর আগে আমি জব ছেড়ে দিয়েছি। তো যখন আমি জব করতাম তখন আমি যে স্বাধীনতাটা পেয়েছিলাম বা তখন নিজের মানসিক যে স্যাটিসফ্যাকশনটা আমার ছিল, এখন দেখা গেছে হয়তো হাজবেন্ড সব ফুলফিল করছে, বাট নিজের সেই ভালো লাগার জায়গাটা আমার দেখা যায় যে সেইভাবে এখন আর হয় না, কারণ এখন তো আমি জব করছি না। তো আমি ব্যক্তিগতভাবে মেয়েদের আয় রোজগারের ব্যাপারটা খুব হাড়ে হাড়ে বুঝতে পারছি। তো মেয়েদের মনে হয় সবসময় আসলে জব না করতে পারলেও হয়তো বিজনেস বা টুকটাক কিছু একটা করে নিজেকে স্বাবলম্বী রাখা উচিত, যেটা আমার ব্যক্তিগত। তাই অনেক অনেক ধন্যবাদ তানজিলা আপু। নাহিদা নেলি আপুর কাছে আসি। আমি একটু জানতে চাই যে আয় রোজগারের কারণে আসলে আত্মবিশ্বাসে প্রভাব পড়ে কিনা, যে আয় রোজগার কমে গেলে আত্মবিশ্বাস কমে যায়, আবার আয় রোজগার করলে আত্মবিশ্বাস বেশ একটু তাগড়া হয়ে থাকে, এরকম হয় কিনা? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। হ্যাঁ, আসলে আয় রোজগার করলেই কিন্তু আত্মবিশ্বাসটা কিন্তু বেড়ে যায় মেয়েদের। সবকিছুতেই কিন্তু আর কোনো ভয় থাকে না। যে আমি তো চিন্তা করি যে হ্যাঁ, আমি যে কোনো কিছু আটকে গেলে হয়তো আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড আটকে গেলে কিছুটা সাহায্য তো করা যাবে, বেশি না পারি কিছুটা কিন্তু সাহায্য করা যায় ফ্যামিলিকে। একদমই তাই নেলি আপু, অনেক ধন্যবাদ। রুমা আপুর কাছে একটা ভিন্নধর্মী প্রশ্ন করতে চাই, সেটা হলো নারীরা প্রতিনিয়ত যারা ঘরে কাজ করছেন তাদেরও কিন্তু সেই পরিমাণই কষ্ট হচ্ছে, মাঝে মাঝে ইভেন বাইরে কাজ করার থেকেও বেশি পরিশ্রম ঘরে দিতে হচ্ছে। আপনার কি মনে হয় যে কিছুদিন আগে একটা আইন প্রণোদিত হলো যে আয় রোজগার যাই করছেন না কেন হাজবেন্ডের এখন থেকে ঘরে যে স্ত্রী ঘর সামলাচ্ছেন তাকে পে করতে হবে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এই আইন হওয়ার অনেক আগে থেকে আমার হাজবেন্ড, আমি কিছু করি না দেখো আমাকে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট দেয়, যেন ওর কাছ থেকে আমাকে চাইতে না হয় বা বলতে না হয় আমাকে টাকা দাও। ইভেন্ট ওই টাকাটা আমি কোথায় খরচ করলাম, কিভাবে খরচ করলাম, ও কখনোই জিজ্ঞেস করে না। আর যখন ওর টাকা থাকে আমাকে কিছু টাকা ধার দাও, দিয়ে বলি পরের মাসে বলে আমার কাছ থেকে টাকা ধার নিছো তুমি আমাকে দাও, ও পরে ওটা দিয়ে দেয়, হাসে বলছে তোমার কাছে যা দিব তাই তো থাকবে, পরে তো ওটা আমি পাবো। বাহ, তাহলে তো বেশি একটা লাভজনক ব্যবসা হচ্ছে না। না, আমার সবচেয়ে ভালো লাগে যে ওর কাছে আমাকে চাইতে হয় না, বা আমি যে চাকরি করি না এটা নিয়ে আমার কখনোই খারাপ লাগে না যে আমি চাকরি করি না, যে আমার আমার হাজবেন্ডের কাছ থেকে চেয়ে নিতে হবে, এরকম কখনো আমার হয় নাই। ইভেন ও সবসময় আমাকে একটা টাকা তো অ্যামাউন্ট দেয়, আর আমাদের যে একটা খরচের টাকা রেখে দেয়, বরং সবাই আমাকে উল্টা বলে যে আমাকে কিছু টাকা দাও ওখান থেকে। আমি যদি বলি তুমি না, তোমার আমার তো একই। বাপু, বেশ ভালো লাগলো এই ঘটনা যাতে ঘরে ঘরে ঘটে, এটা আসলে একটা খুব সুন্দর প্র্যাকটিস। তাবাসসুম তিন্নির কাছে আসব, এবং সে বেশ ভালো একটা জায়গায় কাজ করছেন, এবং আমি জানতে চাই যে আয় রোজগারের কারণে জীবনে কি ধরনের পজিটিভ পরিবর্তন এসেছে, ছোট্ট কথা শুনবো। আসসালামু আলাইকুম আপু, সবাইকে শুভ সন্ধ্যা।
আর এই জায়গাটাতে মনে হয় নিজের গাটটা অনেক বেশি শক্ত, কারণ সবকিছুই নিজে করছে, হাজবেন্ডের জন্য ওয়েট করতে হচ্ছে না, বাচ্চার সবকিছু নিজের সবকিছু, ইভেন আমি আমার হাজবেন্ডকেও অনেক সময় হেল্প করি। তো এই জায়গাটা দিয়ে অনেক বেশি প্রাউড ফিল করি। এটা তো খুব মানে আসলে নিজের ভেতরে একটা শান্তি আছে। কিন্তু হাসিনা আপুর কাছে আসি, আপু আয় রোজগারের বিষয়ে আপনার কাছেও কিছু শুনি আজকে। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। আয় রোজগার থাকা মানে হচ্ছে আমার একটা সাহস, আমার একটা শক্তি, সেটা যেভাবেই হোক যে কারণেই হোক, এবং আমি কিন্তু চাইলে যে কাউকে একটু সহযোগিতা করতে পারতেছি আমার স্বাধীনভাবে। সেটা সবার আগে তো অবশ্যই আমার পরিবারকে আমি করতেছি, তাদের আরো এটাতে প্রতি আমি মনে করি অনেক কৃতজ্ঞ, এবং এটার জন্য আমি আল্লাহর রহমতে অনেক স্বাচ্ছন্দ্যেও আছি সব দিক থেকে। যে কোনো দিকে যে কোনো কাউকে চাইলেই আমি একটু সহযোগিতা করতে পারি আপু, এটা প্রত্যেকটা মেয়ের হওয়া উচিত, সেটা কম হোক বেশি হোক। বাহ, বেশ চমৎকার। সাজিয়া আপুর কাছে আসি, সাজিয়া আপুর কাছে এসে আজকের বিষয়ে 2 লাইন শুনি। আপু ধন্যবাদ। আয় রোজগারের ব্যাপার হচ্ছে সংসারে আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, কি করব না করব, কোথায় খরচ করব সে কখনো আমাকে জিজ্ঞেস করে না, সেজন্য আমার হাতটা সবসময় ভরপুর থাকে। আর আমিও নিজে আমিও করি, কিন্তু নিজে ইনকাম করার যে আনন্দটা সেটা ওর টাকার মধ্যে আমি খুঁজে পাই না। আমার টাকাটা আমার মানে নিজের মনে খুব আনন্দ লাগে। চমৎকার। আমরা একদমই শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সাজিয়া আপু ধন্যবাদ। সুরাইয়া আপুর সাথে কথা হয়নি, ওবায়দা আপুর সাথে, রীতা দিদি, মমি আপু, অনেকজনের সাথে কথা হলো না আজকে, কিন্তু চেষ্টা থাকবে বাকি দিন যখন আমি আসবো এসে আগে আগে আপনাদের সাথে কথা বলবো। একদমই শেষ মুহূর্তে চলে আসায় আজকের মতো বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। আপনাদের 3 জনকেই অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে এসে আমাদেরকে সময় দিলেন, কত কথা শেয়ার করলেন, অনেক ধন্যবাদ। আপুর কাছে শেষ মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু একটু বিদায় বলে দেন। আমি সর্বোপরি সবার একটা মেসেজ আমি দিতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু করা উচিত। সে যদি জব করতে পারে সেটা তো কোনো সমস্যা নাই, বাট হোয়াট এভার এনি এজ অ্যান্ড এনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সে যে পর্যন্তই থাক সেটা কোনো ফ্যাক্ট না, একবার তার কিছু শুরু করা উচিত, এবং সেটা রাইট নাও এখন থেকে এখনই শুরু করা উচিত। মুনমুন মুখার্জি দিদির কাছে আসে। ওই আপু যেটা বলছে, আপুর সুর ধরেই বলছি যে প্রত্যেকটা মেয়ের যে এই যে আত্মসম্মান বোধটা কিন্তু বাড়ে তার নিজের আয়ের মাধ্যমে। তো সেটা যখন সে অ্যাসিওর করতে পারবে, এবং সেটা যে মাধ্যম দ্বারাই হোক না কেন, তখনই কিন্তু তার আত্মসম্মান বোধ বা আত্মনির্ভরশীলতা যে বেড়ে যায়, সেটার কারণে তার শক্ত একটা অবস্থান তৈরি করা উচিত। চমৎকার বলেছেন তৃপ্তি দিদির কাছে। অন্ধকারের কন্যা আমরা, অন্ধকারের জননী, ওটা পুরনো দিনের গল্প হয়ে গেছে। পায়ের তলার মাটি শক্ত থাক, প্রত্যেকের আইডেন্টিটি প্রত্যেকে তৈরি করুক, এটাই। চমৎকার, অনেক ধন্যবাদ। আমাদের জুমে যত বন্ধুরা ছিলেন, আমাদেরকে দেখছেন যারা টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন এখানেই শুরু করছি। আবারও দেখবেন আগামীকাল লেডিস ক্লাব ঠিক সন্ধ্যে 6টায়।